ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আই থিংক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। We are taking some times because uh, most of the students are trying to connect with us. So after few seconds, we will start our class. Today I find that the presentation is very poor. Only a few students is online in Zoom to have class with me. It is a matter of very sad for us because I am discussing a important topics, that is simple complex compound. Actually, I don't know why the presentation is very poor. Yet, I think those who have attended the Zoom class, I think they are very punctual and obedient. Yesterday, I have discussed with you how easily, how shortly, how correctly we can transform complex to simple sentence. I have given only one rule. I have discussed. Firstly, though although, if the sentence is complex with though although, then how we can transform it into simple. I have given a short views to you. Now, I would like to ask you if you find any difficulty while practicing at home, then you can share with me. আমি বলছিলাম যদি তোমরা বাসায় যদি প্র্যাকটিস করতে গিয়ে আমার গত দিনের রুলসটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আজকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন যে স্যার আমি এই জায়গায় বুঝিনি বা এইটুকু আমার সমস্যা হচ্ছে বা আমি এই সেন্টেন্সটা করতে গিয়ে এটা কেন আমাদের রুলসে পড়ছে না, এরকম যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আছে কি কারো কোনো সমস্যা? কথা বলেন। নেই স্যার। কতদিন পড়ানো হয়েছিল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কি করতে হবে? ফার্স্টলি উই হ্যাভ টু ডিলেট দো অল দো। এতক্ষণ আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি সমস্যা আপনার? আমি ক্লাসে আছি তো বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার আইডি পাসওয়ার্ড ঠিক মতো দেখেন। এর আগে তো তুমি তো রেগুলার ছিলা। কি যে প্রবলেম হলো দেখি আমি তোমাকে এন্টার করতে পারি কিনা। বাবা ফোন দিতে ছাত্রী ঢুকতে পারতেছে না। আচ্ছা জি, আমরা বলছিলাম যে দো অল দো তো সব ফাংশনাল তো ঠিক আছে এখানে। আচ্ছা, দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করব? প্রথমে দো অল দো কি করব আমরা? দো অল দো তুলাই দেব। তুলে দিয়ে কি করব? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট লিখব। তারপরে কি করব? পরের স্টেপে সাবজেক্টের পসেসিভ ফর্ম। সাবজেক্টের পসেসিভ ফর্ম কি? যেমন আই থাকলে মাই, আই মি মাই, উই আস আওয়ার, দে দেম দেয়ার, হি হিম হিজ, শি হার হার, এইভাবে হয়ে থাকে। তো সেই জিনিসটা আমাদের পরের দ্বিতীয় স্টেপে ছিল। তৃতীয় স্টেপে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে
তারপরে দেখবো আমরা ওই বাক্যে am is are was were আছে কিনা। যদি দেখতে পাই আমরা ওই বাক্যে am is are was were আছে, তাহলে ওইটা কি হবে, বিং হবে। বিং কি হবে, বিং। আচ্ছা, তারপরে স্টেপ দেখবো কি, যদি am is আর was are না থাকে তাহলে কি থাকবে, have has had। যদি have has had থাকে কি করব আমরা, হ্যাভিং করব। তারপরে স্টেপে বলা আছে যদি am is আর was were have has had তা থাকে সরাসরি বোঝানোর সাথে আইএনজি করব। এই ফাংশনটা ছিল। এইটা তিনটা নিয়ম আমি মডিফাই করে এক জায়গায় করেছি। এক জায়গায় করে তোমাদের যাতে সহজ হয়, অল্প হয়, সেজন্য আমি এই কাজটা করেছি। তো সেখান থেকে আমি উদাহরণ দিয়েছিলাম, আমি 3টা করাইছিলাম, তোমরা 3টা করেছিলে, এই 6টা। তো এই পর্যন্ত যেটুকু আলোচনা হচ্ছে তাতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছিল? রীতি, মিথিলা আক্তার, আদনান আকিব, আপনি কি গতদিনের নিয়মটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে এখন যে কথাটা একটু বলবো ফার্স্টলি, সেটা হচ্ছে আমাদের ইংরেজির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের একটু কথা বলবো। সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টে তোমরা হয়তো বা অলরেডি পেয়ে গেছো, আমাদের গুগল ক্লাসরুমে পাওয়া যাবে। ওভারঅল এটা তো একদম জেনারেলাইজ হয়ে গেছে, যদি আপনি ইউটিউবে ঢোকেন আপনি পেয়ে যাবেন কি কি অ্যাসাইনমেন্ট এসেছে। তো এইবারের অ্যাসাইনমেন্টটা দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা অনেক সহজ করেছে। এখানে ইউনিট 5 থেকে 2টা লেসন আছে, একটা ইউনিট 5 লেসন 1 এবং লেসন 3। একটা আছে দ্য গ্রিডি যমুনা, দ্য মাইটি যমুনা, আর একটা আছে ম্যান অ্যান্ড ক্লাইমেট। তো এখানে ওই আপনার ইউনিট 5 লেসন 1 যেটা আছে দ্য গ্রিড অফ মাইটি যমুনা, যে যমুনা নদীর যে একটা, এই যে মাইটি শক্তিশালী যমুনা নদীর যে একটা ভাঙ্গন প্রকোপ, ভাঙ্গার যে একটা প্রভাব, যেই প্যাসেজটা আমি তোমাদের পড়াই দিয়েছি, মেহেরজান যে প্যাসেজটা আছে, মেহেরজান, সেই মেহেরজান প্যাসেজটা আমি তোমাদের সুন্দর করে পড়াই দিয়েছি। ওই প্যাসেজ থেকে ওখানে ডি সেকশনে একটা ইয়া আছে, উইথ কুলু দেওয়া আছে। ডি সেকশনে কি আছে, উইথ কুলু। ওইটা একদম সহজ, নিচে কুলুস দেওয়া আছে, ওই কুলুস গুলো সুন্দর করে বুঝে খালি শুধু কি করতে হবে, বসাই দিতে হবে। তো এটা খুব সহজ। এটা আপনার করতে লাগবে হচ্ছে, আপনার লিখতে লাগবে হচ্ছে, ফাইন করে যদি লেখেন আপনার লিখতে লাগবে 10 মিনিট, আর অ্যান্সার গুলো বসাতে লাগবে 10 মিনিট, 20 মিনিট। তাহলে 20 মিনিট হলে ইউনিট 5 লেসন 1 তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তবে লেখাগুলো সুন্দর করে জিগজাগ করে লিখবে। গতবার তো আমি অনেকে কমেন্ট করেছি, বি স্মার্ট উইথ ইউর হ্যান্ড রাইটিং। তো এক্ষেত্রে যেহেতু সবার অ্যান্সার এক হবে, সেক্ষেত্রে লেখাটা স্মার্ট হলে তারা একটু ভালো কমেন্ট পাবে। লেখাটা বড় ফ্যাক্ট, সুন্দর করে লিখতে হবে, টু দা পয়েন্টে লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো দ্বিতীয় যে ইউনিট 5 লেসন 3 আছে, সেটাতে একটা রিপোর্ট, প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে ইংরেজিতে। সে নিচে ক্লু দেওয়া আছে, সেকশন ডি। এটা অনেক ইজি। প্রথমে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমে আপনার ঠিকানা, তারপরে হচ্ছে হলো আপনি লোকেশন, জায়গার নাম, তারপরে কোন পত্রিকা দিচ্ছে, এডিটর দিয়ে নিচে আপনি লিখবেন যে আই উইল বি হাইলি গ্ল্যাড ইফ ইউ পাবলিশড মাই স্টিম ইন ইউর ডেইলি, আই উইল বি হাইলি গ্ল্যাড। বা তারপরে লেখার পর নিচে লিখবেন যে আপনার জি ওখানে দেওয়া আছে কজেস অফ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের কারণগুলো সম্পর্কে আপনার একটা প্রতিবেদন দিতে হবে। এটা খুব সহজ বিষয়, এটা আপনি লিখতে পারবেন। তো অ্যাসাইনমেন্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে এই ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে, আদনান সাহেব? অ্যাসাইনমেন্ট দেখিনি তো। দেখবেন, আপনি ইউটিউবে ঢুকলেই পেয়ে যাবেন, একদম জেনারেলাইজ করা আছে। তারপরে স্যার, জি বলেন। স্যার ওই যে ক্লোজটা কি আমরা অনুচ্ছেদটা তুলে দিব নাকি শুধু অ্যানসার লিখবো? না, তুলে করতে হবে, তুলে করতে হবে, তুলে করবেন সুন্দর করে, লাইন বাই লাইন আচ্ছা, তুলে করবেন না। জি, শুধু অ্যান্সার লিখলে তো ইউজুয়ালি পরীক্ষা, যেহেতু অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট দেখতে হবে, ওটা অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ তুলে করবেন আপনারা। আর এবার তো অনেক কম কাজ আপনাদের, এবারে অ্যাসাইনমেন্ট করতে আপনার লাগবে 1 পেজ 2 পেজ লাগবে মাত্র। আর এর আগে তো আপনারা লিখেছেন হচ্ছে কেউ 12 পেজ 13 পেজ 14 পেজ পর্যন্ত লিখেছিলেন, অতগুলো লাগবে না লেখা এবার। তো অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো টেনশন কিন্তু নাই, পাশাপাশি তোমরা আমার ক্লাসগুলো করো, এই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আর কিছু নাই। যদি কারো সমস্যা থাকে বলবেন। পাশাপাশি আমরা একটু ওই তো বললাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যদি রুলস গুলো আমরা একটু পড়ে নিতে পারি, তাহলে আমরা অনেকটা অ্যাডভান্স হয়ে থাকবো, তো আমি মনে হয় সেই রুলস গুলো করালে মনে হয় তোমার বেটার হয়, কি বলো? আমি বেটার মনে করি যে একটু শিখাই, যদি কিছু শিখতে পারি অন্তত এই ক্লাসগুলোতে,
অ্যাসাইনমেন্টে তো তেমন কিছু শেখার নাই, আমি তো ওটা শেষ করে দিয়েছি, বুঝাই দিয়েছি, প্যাসেজ গুলো A to Z বুঝাই দিয়েছি। তা কি বলো, বুঝে দিয়েছি না? কথা বলেন। স্যার অ্যাসাইনমেন্টের কি হচ্ছে হ্যাঁ মার্কশিট স্যার। দিবে? জি অ্যাসাইনমেন্টের জি জি সাদিয়া কি যেন বললেন, বলেন। অ্যাসাইনমেন্টের কি মার্কশিট দিবে? নিঃসন্দেহে অ্যাসাইনমেন্টের আপনাদের এখানে একটা ইয়ে হবে, টেবুলেশন শিট, মার্কশিট হবে, আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের গ্রেডিং করা হবে। ওগুলো উপজেলা উপজেলা শিক্ষা অফিসে থাকবে, আমাদের প্রতিষ্ঠানে ওগুলো অনুযায়ী অনেকটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েশন হবে। জি, এটা একটা গুরুত্ব আছে। জি ও, আর আমাদের কোনো পরীক্ষা নিবে না? কি পরীক্ষা? অ্যাসাইনমেন্ট, আপাতত অ্যাসাইনমেন্ট গুলো সরকার শেষ না হওয়া পর্যন্ত আপাতত কোনো পরীক্ষার কথা আপাতত ভাবছি না বা ভাবতেছে না সরকার। এটা সরকারি প্রজ্ঞাপন তো। মানে অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাস 10-এ তুলে দিবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হওয়ার পরে যদি কোনো আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো সিদ্ধান্ত হয়, যদি আরো একটা যদি পরীক্ষা নেওয়া যায়, সেটা পরের স্টেপ। এখন যেটা ভাবতে হবে, তোমাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে ভাবতে হবে। অ্যাসাইনমেন্টটা শেষ করতে হবে, শেষ করার পরে নতুন কোনো সিদ্ধান্ত আসবে আই থিংক। বুঝতে পেরেছেন? ক্লাস 10 এর কি অ্যাসাইনমেন্ট স্যার। হচ্ছে? ক্লাস 10 এর অ্যাসাইনমেন্ট হচ্ছে না, শুধু 6 থেকে 9। স্যার আনুমানিক আরো কতদিন অ্যাসাইনমেন্ট চলবে? আনুমানিক কতদিন অ্যাসাইনমেন্ট চলবে, এটা আমাদের হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যন্তের মধ্যে মনে হয়, মোস্ট প্রবাবলি উইদিন 15 ডিসেম্বর our assignment may be closed, may be finished within 15 December. জি, আরো কারো কোনো প্রশ্ন আছে? কথা বলেন। জি স্যার আমরা আগে কি জমা দিতে পারবো না? না না না, আগে জমা দিলে সমস্যা হবে। দেখেন এখানে আমাদের অনেক খাতা আসে, তো তো আপনি যদি আপনি আসলেন আজকে 11টায়, আর কালকে আসলো আরেকজন, এইভাবে খাতাগুলো মিস ইউজ বা অ্যাবিউজ হতে পারে, বা মিস্টেক হতে পারে, সিরিয়াল মিস্টেক হতে পারে। ওই জন্য তোমাদের উচিত নির্দিষ্ট ডেটে এসে দিয়ে দেয়াটা তোমাদের জন্য সেফ, আমাদের জন্য সেফ, খাতাগুলো সুন্দরভাবে থাকবে। আদারওয়াইজ অনেক খাতা তো হয়তো দেখা গেল এই খাতা ও খাতায় ঢুকে গেল, এরকম হতে পারে। আর ওভারঅল তো সব টিচার তো এখন এই প্রতিষ্ঠানে নাই, হ্যাঁ, সবাই তো এখন যেহেতু করোনা চলতেছে, প্রতিষ্ঠানে তো অত শিক্ষক নাই, সেজন্য একটু ঝামেলা হবে। বিধায় নির্দিষ্ট ডেট দিয়ে ওখানে নির্দিষ্ট কিছু টিচারকে রেখে ওগুলো করানো হচ্ছে। আর তোমাদের নির্দিষ্ট তারিখে এসে দেয়াটাই বেটার, মনে করো তোমাদের জন্য এটা বেটার, তোমার খাতাটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। স্যার শিক্ষামন্ত্রী তো বলছে যে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে ক্লাস 10-এ তুলে দিবে। হ্যাঁ, কে বলছে? শিক্ষামন্ত্রী। হ্যাঁ, তা অবশ্যই শিক্ষামন্ত্রী বললে তার থেকে আমি কিছু বলতে পারবো? শিক্ষামন্ত্রী যা বলছে ওই অনুযায়ী তো কাজ হচ্ছে। এই অ্যাসাইনমেন্টে তো এটা আমাদের প্রতিষ্ঠানিক কোনো বিষয় না, সরকারি প্রজ্ঞাপনের আলোকে আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে এটা করেছি। এটা সরকারি একটা বিষয়, বুঝেছেন? স্যার। জি বলেন। হ্যালো। হ্যাঁ বলেন অর্ঘ্য খা। স্যার বলতেছি কি স্যার, ইংলিশের যে অ্যাসাইনমেন্ট আছে স্যার, এটা কি সব প্রশ্নগুলো তুলে করব? অ্যাসাইনমেন্ট এবার তো প্রশ্ন করে, হ্যাঁ, যে অ্যাসাইনমেন্টে আপনার যে টাইটেল এন্ড শিরোনাম যেটা থাকবে না, টাইটেল এন্ড শিরোনাম যেটা আছে ওখানে আপনি লিখবেন যে অ্যাসাইনমেন্ট হচ্ছে ইউনিট 5 লেসন 1 কি আছে, দ্য গ্রিড অফ মাইটি যমুনা, লিখলেন আপনি এটা। তারপরে হলো লিখবেন সেকশন ডি, তারপরে লিখবেন ইউনিট 5 লেসন 3 ম্যান এন্ড ক্লাইমেট, লিখবেন হচ্ছে সেকশন হলো ডি। বাস, টাইটেলের জায়গায় শেষ, ওই জায়গায় শেষ। তারপরে হচ্ছে আপনি তো পরে যেটা আপনি ইউনিট 5 লেসন 1 যেটা লিখবেন, ওটা তো আপনার লিখতে আপনার প্রশ্ন নাই, ডাইরেক্ট ওটা আপনাদের একটা উইথ ক্লু লেখা আছে, উইথ ক্লুটা লিখতে হবে। আর হচ্ছে দ্বিতীয় স্টেপে যে ইউনিট 5 যেটা আছে সেটা হচ্ছে একটা প্রতিবেদন লিখতে হবে। সেক্ষেত্রে আপনি প্রশ্নটা আগে তুলবেন, প্রশ্নটা আগে তুলে নিচে প্রতিবেদনটা লিখে দিবেন, বাস। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। গতবার হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার সময় অ্যানসারের ওখানে শিরোনাম লিখছিলাম, আপনি আন্ডারলাইন করে দিচ্ছেন, ওটা কি মানে সমস্যা কি করব?
না, শিরোনাম কোথায় আন্ডারলাইন করে দিয়েছিলাম একটু বলবেন মানে ফার্স্ট পেজে, কভার পেজে? না স্যার, কভার পেজে না, মানে অ্যান্সারের জায়গায়। অ্যান্সার জায়গায় কি করছেন আপনি? স্যার উপরে হচ্ছে মানে গাঢ় করে ওই যে শিরোনামটা ও আছে সেটা হ্যাঁ, জি জি লিখছিলাম। জি। আপনি ওই ডিপ কালি ব্যবহার করেছেন, যেগুলো মানে ওটা কি কি বলে, সাইন পেন, হ্যাঁ সাইন পেন কালি ব্যবহার করছেন, ওটা ব্যবহার করা যাবে না। স্যার এমনি লেখা যাবে অন্য কালিতে? অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না, শুধু কালো কালি ব্যবহার করবেন আপনি। স্যার কালো বল পয়েন্ট দিয়ে। হ্যাঁ, কালো বল পয়েন্ট ব্যবহার করবেন, জি। আর আপনি এই যে আপনার নাম্বারিং কোথায় ছিল, আপনাদের নাম্বারিং গুলো অবশ্যই মাঝামাঝি হওয়া দরকার। অনেকে দেখা যায় যে একটা প্রশ্ন শেষ করে আর একটা প্রশ্ন লাগাই দিয়েছে, একটু তো স্পেস রাখতে হবে, স্পেস রাখতে হবে না, স্পেস দিতে হবে না, এক লাইন স্পেস দিতে হবে না, সেগুলো বিষয়। আবার হচ্ছে দেখা যায় যে মার্জিন, মার্জিন যে আছে খাতার, যেটা মার্জিন, খাতার যখন তুমি মার্জিন দিবা তখন মার্জিনের ভেতরের অংশটুকু তোমার আর বাইরের অংশটুকু টিচারের। তুমি বাইরের অংশ ইউজ করতে পারো না, এটা অধিকার তোমার নাই। যখন তুমি খাতাতে মার্জিন দিলা তখন তোমার ওইটা সম্পত্তি ভাগ হয়ে গেল। কি রকম সম্পত্তি ভাগ হয়ে গেল? মার্জিনের ভেতরের অংশটুকু তোমার আর মার্জিনের বাইরের অংশটুকু টিচারদের। সেক্ষেত্রে তুমি বা তোমরা কখনো ওই মার্জিনের বাইরে তোমরা লিখতে পারবে না, মার্জিনের ভেতরে লিখতে হবে। মার্জিনের বাইরে লেখা ও একটা অন্যের জমি দখল করার মতো একটা অপরাধ, বুঝেছেন? তো অনেকে এগুলো করেছিলেন, এগুলো করবেন না। আর হচ্ছে একটা প্রশ্ন লেখার পরে একটু স্পেস রাখবেন যে হ্যাঁ এই কোশ্চেন এখানে শেষ হলো, হ্যাঁ আর একটা কোশ্চেন শুরু হলো। এইভাবে জিনিসগুলো লিখলে একটা স্মার্টনেস, একটা লেখার যে স্মার্ট ফুটে উঠবে। আর যদি আপনি লাগালাগি লেখেন তাহলে এই যে স্যার আবার কষ্ট করে আপনার কোন প্রশ্ন কোথায় খুঁজতে তো বিরক্ত হয়ে যাবে, স্যার রাগ করে আপনাকে কি করবে, কমেন্ট খারাপ করে দিবে। সেক্ষেত্রে জিগজাগ স্যারকে কতভাবে সন্তুষ্ট করা যায়, কত ইজিলি বোঝাতে পারেন যে আমি এখানে এটা লিখেছি ওটা লিখেছি, স্যার যাতে সন্তুষ্ট হয় সব ক্ষেত্রে, শুধু অ্যাসাইনমেন্ট না, বুঝেছেন? আপনি, আমি ম্যাক্সিমাম দেখেছি ওই যারা লিখেছে একটা প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আর একটা প্রশ্ন লিখছেন, একটু স্পেস দিতে হবে, একটা লাইন স্পেস, যে হ্যাঁ আপনি অমুক নাম্বার কোশ্চেনের অ্যান্সার শেষ করেছেন, আবার অমুক নাম্বার আপনি শুরু করেছেন। এরকম একটা স্মার্টনেস খাতার মধ্যে ফুটে তুলতে হবে। আর ওভারঅল লেখা, অনেকে, আমি তো ম্যাক্সিমাম কমেন্ট করেছি বি স্মার্ট উইথ ইউর হ্যান্ড রাইটিং, মানে হ্যান্ড রাইটিংটা অবশ্যই কেয়ারফুলি লিখতে হবে, যেমন তেমন করে লেখা যাবে না, হ্যান্ড রাইটিংটা ভালো হতে হবে। অনেকের যাদের হ্যান্ড রাইটিং খারাপ, তোমরা 9-এ আসো, এখন থেকেই নিয়ত করো, আজকে থেকেই নিয়ত করো যে আমার লেখাটা অবশ্যই চেঞ্জ করতে হবে। দেখবেন ইউটিউবে অনেক সুন্দর সুন্দর করে লেখাগুলো চেঞ্জ করা যায়। আর আপনারা লেখেন, আপনার মনে পি উঠছে হচ্ছে পির মাথা গেছে হলো বান্দরবন, আর টির মাথা গেছে খাগড়াছড়ি। এই বান্দরবন খাগড়াছড়ি গেলে তো হবে না, লেখা তো একটা আর্ট আছে, যে একটা মাত্রা আছে। আপনি লেখাগুলো, যে লেখাগুলো লেখেন সমান করে লেখেন, আপনার এম যতদূর উঠেছে, এম যেন অতদূর উঠে, এরকম করে আপনি দেখেন লেখেন শুধু। তার ঘরে বসে আপনাকে ভ্রমণ করানোর জন্য এভাবে লেখে। না, ওভাবে ভ্রমণ করলে স্যার ক্লান্ত হয়ে যাবে, তখন মার্ক দেবে না তো। তাহলে আপনারা যে ভ্রমণ করাচ্ছেন খাগড়াছড়ি থেকে বান্দরবন, এই যে স্যার যে খাগড়াছড়ি বান্দরবন ভ্রমণ করলো, স্যার ক্লান্ত হয়ে গেল, তারপরে যখন আপনার স্যার খাতা দেখবে তখন তো ওই যে বান্দরবন খাগড়াছড়ি ঘুরে এসে আপনার খাতা দেখলে তো ভালোভাবে দেখবে না, তার তো ক্লান্তি আসবে, তখন আপনার রেজাল্ট খারাপ হবে, বুঝেছেন? সেই জন্য বান্দরবন খাগড়াছড়ি নিয়ে যাওয়া যাবে না, বগুড়ার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? লেখাগুলো জিগজাগ ভাবে লিখতে হবে, সুন্দর করে। জি। মেয়েদের লেখা, ম্যাক্সিমাম মেয়েদের লেখা সুন্দর, অনেকটা স্যাটিসফ্যাক্টরি। আর ছেলেদের লেখা বিশেষ করে খুবই খারাপ। আদনান আকিব, আপনি সুন্দর লিখেছেন, সুন্দর লেখেন, কিন্তু আপনার পড়া, আপনাকে আমি চিনি, আপনি এখানে এই প্রতিষ্ঠানে পড়েন, বি সেকশনে 12 রোল, আমি আপনাকে চিনি, আপনার মেধা কতটুকু, কি রকম ছাত্র সেটা আমি চিনি। যখন আপনার এই খাতাটা বোর্ডে যাবে তখন তো আর আদনান আকিব আপনাকে চেনে না, ওখানে ওই ছাত্র চিনবে না, তখন আপনার চিনবে কি দিয়ে? আপনার লেখা দিয়ে আপনাকে আপনার পরিচয় তুলে ধরতে হবে। সেজন্য আপনার লেখাগুলো অনেকটা স্মার্ট না, আপনার লেখাগুলো স্মার্ট হতে হবে। আপনার লিখছেন ভালো, ক্রিয়েটিভ পাওয়ার শো করেছেন, আপনার স্টোরিটা একটু এক্সেপশনাল ছিল, আমার ভালো লেগেছে। যে আপনি পুলিশ, সে টিচ করতো, লিপিকে টিচ করতো, তারপরে সে ফার্স্টলি তাকে কনভিন্স করার চেষ্টা করলো, তারপরে সে যখন ফেইল হলো তার বাবা মাকে বললো, হেডমাস্টারকে বললো, তারপরে তাকে পুলিশ কমিউনিটি, তার পিতামাতাকে ডেকে একটা সভা করলো। এটা খুব ভালো, আপনি পয়েন্টটা ওইদিকে ঘুরে নিয়ে গেছেন, খুব ভালো লাগছে, এটা আপনার ক্রিয়েটিভ পাওয়ার। কিন্তু লেখাগুলো আপনার ভালো ছিল না, ঠিক আছে? আমি দেখেছি আপনার নাকি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম কয়েকজন মানে তাদের স্টোরির মোডটা একটু ঘুরায় লেখছে, ভালো লাগে, ওটা তো ক্রিয়েটিভ পাওয়ার। এখানে তো অ্যাসাইনমেন্টে চাওয়া হয়েছে ক্রিয়েটিভ পাওয়ার।
আপনি লেখা গ্রামাটিক্যালি একটু ভুল হয়েছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি যে ওই ধাঁচে মানে ওইদিকে আপনার মোড়টা ঘুরে নিয়ে গেছেন আপনার নিজের মতো করে, সেটা খুব ভালো, সেটা খুব ভালো বিষয় হোক। যদি বিষয়টা মিনস কনসেপশনটা থিমটা যদি রঙও হয় সেটাও ব্যাপার না, ওটা আপনার ভাবনা, আপনি ওই দিকে নিয়ে গেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকে গেছে বলতে আপনার 150 খাতার মধ্যে এরকম 12, 13, 14 জন মানে একটু মোড়গুলো ঘুরে অন্যভাবে লিখছেন, আর অন্যরা ইউজুয়ালি ইউটিউব থেকে ফলো করে লিখেছেন, আর কিছু এই টেক্সট বই থেকে লিখেছেন, আমি এগুলো দেখেছি। তো এইবার যেন ভুল না হয়, আপনারা নিজের ক্রিয়েটিভ পাওয়ার নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। আর এখানে আপনার যে এবার যে অ্যাসাইনমেন্টটা আছে এখানে নিজের ভাষায় বলতে কি, এখানে তো ক্লু দেওয়া আছে নিচে, যেটা হচ্ছে ইউনিট 5 লেসন 1 থেকে বলছি, এটা তো ক্লু দেওয়া আছে, ক্লুগুলো যে যেটা যেখানে যেটা বসবে সেটা বসানো, আর এটা খুব সহজ একটা প্যাসেজটা। আর হচ্ছে আপনার যেটা হচ্ছে রিপোর্ট যেটা লিখতে হবে, ডিফরেস্টেশনের সময় একটা প্রতিবেদন লিখতে হবে, সেটা একটু আপনারা ক্রিয়েটিভ পাওয়ার শো করবেন, যে ডিফরেস্টেশন গুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই বিষয়গুলো আপনার নিজের মতো করে লিখবেন। জি, আপনি বই পড়বেন, আপনি ইউটিউব দেখলেন, সমস্যা নাই, আপনি মডেলগুলো দেখেন, দেখে আপনার নিজের একটা ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে ভালো হবে। আপনি এখন থেকে ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই না করলে পরবর্তী জীবনে আপনাকে অনেকটাই সাফারিং করতে হবে। সাকসেস মনে করুন এডমিশনে বলেন বা কোনো কম্পিটিটিভ এক্সাম বলেন, জব মার্কেটে আপনি যা ধরা খাবেন, সেক্ষেত্রে আপনার এখন থেকে একটু ক্রিয়েটিভ পাওয়ার গুলো তৈরি করতে হবে, ক্রিয়েটিভ পাওয়ার অ্যাপ্লাই করতে হবে। স্যারেরা দেখে ওখানে ভুল দিবে বা কেন হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো ভুল দিলে আপনি পরবর্তী খাতা দেখলে আপনি নিজেকে অনেকটা রেকটিফাই করে নিতে পারবেন। জি, আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? স্যার বলেন। স্যার ইউনিট 5 লেসন 1 এর ওখানে কি 1 2 দেওয়ার পর আন্ডারলাইনও দেব? 1 2 যেভাবে আছে, হ্যাঁ যেভাবে আছে, হ্যাঁ আন্ডারলাইন করবে। আপনি তো ওয়ার্ড তো মাঝখানের ওয়ার্ড না, আপনি কোন ওয়ার্ডটা বসালেন, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আপনি। কে, আপনার নামটা কি প্লিজ, নামটা বলুন। স্যার সৌদ। আচ্ছা সৌদ, হ্যাঁ সৌদ ইসলাম। দেখুন আপনি যে ওখানে একটা উইথ ক্লু উইদাউট ক্লু আছে, ওটা তো একটা প্যাসেজ, তো আপনি কোথায় কোন ওয়ার্ড বসালেন আমাকে খুঁজতে হবে না? আপনি যদি আন্ডারলাইন না করেন আমাকে খুঁজতে হবে না? আমাকে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়তে হবে, পড়ে পড়ে ওয়ার্ডগুলো বের করতে হবে না? বের করতে হবে। তো সময় ক্ষেপণের বিষয়, আর ওভারঅল তো নিয়মিত আছে, উইথ ক্লু উইদাউট ক্লু যেখানে আপনি বসাবেন নিচে টান হবে, নিচে টান হবে, আন্ডারলাইন হবে। আর অনেকে এটাও দেখেছি 1 2 বসাবো? হ্যাঁ আন্ডারলাইন হবে, তবে আন্ডারলাইনের ক্ষেত্রে আমি 1 2 জি স্যার সংখ্যা আছে 1 2 3 4 সংখ্যা দিবেন, হ্যাঁ 1 2 3 1 লিখবেন, লিখে যে ওয়ার্ডটা বসলো নিচে টান। হ্যাঁ আপনি তো প্যাসেজ আকারে লিখতেছেন, আপনি তো শুধু অ্যান্সার লিখতেছেন না, যেটা যেখানে বসবে আপনি ওখানে 4 লিখে কি বসলো সেই ওয়ার্ডটা নিচে দাগ দিবেন। আর দাগ দেওয়ার ক্ষেত্রে, আন্ডারলাইন করার ক্ষেত্রে আমি একটু কথা বলবো, আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলেপেলে যখন লেখে আগে আন্ডারলাইন করে, এই যে আগে যে আন্ডারলাইন করে ওখানে তো ইন বসতে পারে, তাহলে ইন বসলে কতটুকু আন্ডারলাইন লাগবে? ইন বসলে অল্প একটু আন্ডারলাইন করতে হবে। তো তোমরা যে অনেকে এরকম করে টান দাও, আন্ডারলাইন মনে করে হাফ কিলো আন্ডারলাইন দাও, এই হাফ কিলো আন্ডারলাইন তো হবে না। ইন লিখতে বা অফ লিখতে, টু লিখতে, উইথ ক্লু দাও টু লিখতে, যেমন ফুড লিখতে, ডিউ টু লিখতে, হোমলেস লিখতে তো মানে হাফ কিলো বা কোয়ার্টার কিলো তো লাগবে না। তো আপনারা আগে কখনো আন্ডারলাইন করবেন না, আপনারা ওয়ার্ডটি লেখার পর সুন্দর করে আপনি প্রয়োজনে স্কেল ফেলে আপনি আন্ডারলাইন করবেন। সমস্যা কি? আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন, প্রয়োজনে আপনি কি স্কেল ফেলে সুন্দর করে আন্ডারলাইন করবেন, বাসায় করতেছেন আপনি, বিষয়টা এরকম। তো এরকম আন্ডারলাইন আপনারা করবেন না। জি, তারপরে আজকে ক্লাসটা আমরা এইভাবেই আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব। দ্বিতীয় দিন থেকে আমি গ্রামার পড়াবো, যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় না, কিন্তু আমাদের শেখার বিষয়। জি, তারপর রাউজা, আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, মিথিলা আক্তার, আপনি হবেন ডাক্তার, বলেন কি সমস্যা আপনার? না স্যার, কোনো সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, শৌখিন সাহেব, শৌখিন শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। কোনো সমস্যা নাই তো না? না স্যার। আচ্ছা, ভিভো 19 6। হ্যাঁ স্যার, সমস্যা নাই। আচ্ছা অর্ঘ, আপনি এরকম করেন কেন? আপনি সেদিন গতদিন প্রথমে দিলেন 0, তারপরে 00, আজকে ফিরে আবার ভিভো 19 06, এটা তো ঠিক না। আপনার নাম লিখবেন, তাহলে কোশ্চেন করতে সুবিধা হয়, তাই না? এটা কি খুব কষ্টসাধ্য বিষয়?
না স্যার। আচ্ছা জাহিন, আপনি কি চ্যাট করতেছেন না কি করতেছেন? জাহিন সাহেব, জাহিন শুনতে পাচ্ছেন? আচ্ছা, অনন্যা, আপনার কোনো প্রশ্ন আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? এই যে আমাদের ইংরেজির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে? জি। আর এই কথা খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা প্রথম অ্যাসাইনমেন্টের খাতাগুলো তোমাদের যে বাসায় দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টের খাতাগুলো অবশ্যই তোমরা প্রতিষ্ঠানে জমা দিবা, না হলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু হবে না। কারণ প্রথম অ্যাসাইনমেন্টের রেজাল্ট শিট এখনো তৈরি হয়নি। ওই খাতাগুলো দেখে আমরা কি করব, রেজাল্ট করব। সেক্ষেত্রে তোমরা খাতা না দিলে তোমাদের কিন্তু রেজাল্ট হবে না। সেক্ষেত্রে বি কেয়ারফুল, খাতাগুলো অবশ্যই প্রতিষ্ঠানে জমা দিবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে? কোনোভাবেই জমা না দিলে আপনার নাম কিন্তু উঠবে না, কারণ আমরা খাতাগুলো জাস্ট দেখে আপনাদের দেখার জন্য দিয়েছি। ওই প্রতিষ্ঠানে আবার ওই খাতাগুলো জমা দিতে হবে, এবং ওই খাতাগুলো আমি আবার নিয়ে বা আমাকে বা যে কেউ নিয়ে ওই খাতাগুলো আবার রেজাল্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে তোমরা খাতাগুলো যেন মিসইউজ না হয় প্রতিষ্ঠানে এসে দিয়ে দিবা। জি অনন্যা, আপনি বুঝতে পারছেন? অনন্যা, খাতা জমা দিয়েছেন? জি স্যার দিছি। আচ্ছা, আপনি আজকে কি কোন অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়ে গেলেন আপনি? স্যার তৃতীয় সপ্তাহে। তৃতীয় সপ্তাহের, ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে প্রথম সপ্তাহের যে ইংরেজিটা বাসায় দেওয়া হয়েছিল ওটা কি জমা দেওয়া হয়েছে? স্যার জমা দেয়নি, আমার কাছে আছে। হ্যাঁ, ওটা কি জমা দেওয়ার বিষয়ে কোনো কিছু নোটিশ করা হয়েছে আপনাদের? করা হয়নি স্যার মনে হয়। আচ্ছা, মনে হোক না হোক, আপনারা হচ্ছে এই যে চতুর্থ সপ্তাহের ইংরেজি যে অ্যাসাইনমেন্ট যে আছে, এই যে আপনার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এখানে আপনারা খাতা নির্দিষ্ট দিনে এসে খাতা জমা দিয়ে যাবেন। ম্যাডাম এরকম কিছু নির্দেশনা আছে? স্যার হ্যাঁ বলেন। বিষয় ছিল স্যার, আমি তো এখনো খাতা জমা দিইনি স্যার, এই সপ্তাহে জমা দিলে হবে? কোন সপ্তাহে? মানে আমি খাতা জমা দেবো 1:30টার দিকে, তা তখন স্যার নিয়ে গেলে কি হবে খাতা? হ্যাঁ 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 হ্যাঁ, জি, তখন আপনি খাতাটা সঙ্গে ধরে আসে বলবেন, ম্যাডাম থাকবে ওখানে বা ভাইস প্রিন্সিপাল স্যার থাকবে, যে স্যার আমার ইংরেজির প্রথম অ্যাসাইনমেন্টের খাতাটা বাসায় যেটা দেওয়া হয়েছিল এই খাতাটা, তখন ওরা একটা নির্দেশনা দিবে, তখন আপনি কি নির্দেশনা হয় আপনি জানতে পারবেন। ঠিক আছে? স্যার শুধু কি ইংলিশ নাকি সব খাতায়? সব খাতায় দিতে হবে, সব খাতায়। তো তোমরা স্যার জি বলেন। স্যার মার্জিনটা কিভাবে দিলে ভালো হয়? খাতার মার্জিনটা? মার্জিনে তো একটা মাপ আছে না, মাপ মতো দিতে হবে। যেটা ছোট না হয় বড় না হয়, একটা তো অন্তত এক স্কেল। না স্যার বলতে, জি স্যার বলতেছে কি চারপাশে কি মার্জিন দিলে ভালো হবে নাকি? চারপাশে মার্জিন চারপাশে না, চারপাশে হ্যাঁ দেওয়া যাবে, চারপাশে দেওয়া যেতে পারে। খাতার আর্ট করতে আপনি যেভাবে আর্ট করতে পারেন চারপাশে মার্জিন দেওয়া যায়। মার্জিন দিতে গিয়ে খাতাটা একদম ছোট করা যাবে না, মানে একদম এমন পরিমাণ মার্জিন দেওয়া হলো যে আপনার খাতাটার মাঝখানে বডিটা কম হয়ে গেল, সেই বডিটা যেন কম না হয় সেটাও খেয়াল রাখতে হবে। বডি কম হলে অনেকগুলো পেজ লাগবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা। আমার ক্লাস টাইম শেষ, তো ততক্ষণে তোমরা বাসায় পড়াশোনা করো। আর স্পেশালি গ্রামারের যে রুলস গুলো আমি দিচ্ছি এগুলো তোমরা একটু সেভ করে রাখবা এবং প্র্যাকটিস করবা, দেখবা ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর ফিউচার লাইফ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। স্যার আসসালামু আলাইকুম।